তো সিগারেট এবং লাংস এই দুটোর মধ্যে একটা গভীর যোগ রয়েছে। এই যে সিগারেট আসলে লাংসের কতটা ক্ষতি করে? তো সিগারেটটা আছে বলেই আমাদের মতো অনেক ডাক্তাররা করে কমে খেতে পাচ্ছে। সিগারেট শুধু যে ফুসফুসের ক্ষতি করে তা না, হার্টের ক্ষতি করে, শরীরের অন্যান্য অনেক জায়গার ক্ষতি করে। সিগারেট খেলে নাকি স্ট্রেস কমে। সিগারেট খেলে প্রচন্ড টেনশনের মধ্যে লোকে সিগারেট খাচ্ছে, তাতে নাকি স্ট্রেস কমছে। এটা কতটা সত্যি কতটা মিথ? এটা কিছু অংশে সত্যি কথা। সত্যি কথা যে সিগারেট খেলে খানিকটা স্ট্রেস কমে। একটু লাংস থেকে বেরিয়ে একটু সেক্সের দিকে যাই। এই চূড়ান্ত স্ট্রেসের মধ্যে সেক্স লাইফকে ভালো রাখার কি উপায় আছে? হয়ে গেছে যে আরো নতুন কি চাই, এবার নতুন দেওয়ার তো একটা লিমিট আছে। আমি এই প্রশ্নটাতেই আসছিলাম, মানে পরেই আসছিলাম। এই নতুনটা আর লোকে যেই দিতে পারবে না, তখনই তার মধ্যে একটা একঘেয়েমি, বিরক্তিকর। মানুষ আমরা আজকাল আর মানে পরপর দুবার একই রেস্টুরেন্টে খেতে গেছি এটা হয়নি। আমরা ট্রেনে, বাসে, রাস্তায় সব জায়গায় শুনেছি যে কোভিড ভ্যাকসিন হয়তো সাডেন কার্ডিয়াক ডেথ তৈরি করছে, যে হার্ট অ্যাটাক সাডেন তৈরি করছে বা স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। কারোর কিছু হলেই শুনছি ওটা কোভিড ভ্যাকসিন নিয়েছিল, থার্ড ডোজটা নিয়েছিল তাই হয়েছে, বা সেকেন্ড ডোজ নিয়েছিল তাই হয়েছে। স্বাস্থ্যসাথীতে হয় না বলাটা ভুল, মানে প্যাকেজ যে চিকিৎসা সেইটা স্বাস্থ্যসাথীতে পাওয়াটা তুলনায় সুবিধা। আমাদের দুরকম ক্রিটিক্যাল কেয়ার পদ্ধতি হয়, মানে আইসিইউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। এই ক্রিটিক্যাল কেয়ার ব্যাপারটা দুটো রকম পার্ট হয়, দুরকম আইসিইউ হয়। একটা হচ্ছে ওপেন আইসিইউ, একটা ক্লোজড আইসিইউ, মানে মুক্ত আইসিইউ পদ্ধতি আর বদ্ধ আইসিইউ পদ্ধতি, মানে দুটো জায়গার মধ্যে পার্থক্য আছে। তো আমি সহজ করে বললে এটা খরচা সাপেক্ষ এই কারণে, কারণ এটা ডিভাইস নির্ভর। নমস্কার, WBTTর আরো একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে একদম অন্যরকম একটা এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো এবং অন্যরকম কথাবার্তা হবে। তার কারণ আমরা সাধারণত যে রাজনীতিবিদ বা বিনোদন জগতের মানুষদের সঙ্গে কথা বলি সেরকম নয়। আজকে আমরা একটা হেলথ পডকাস্ট করব, অর্থাৎ স্বাস্থ্য রিলেটেড পডকাস্ট করব, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য বা লাইফস্টাইল, যেটা ছাড়া আমাদের আজকের জীবন, আজকের যে দ্রুততার সঙ্গে আমাদের যে জীবন আমরা ছুটে চলেছি সেটা অসম্পূর্ণ। আমাদের সঙ্গে রয়েছেন আজকে বিশিষ্ট চিকিৎসক, ক্রিটিক্যাল কেয়ার এবং চেস্ট বিশেষজ্ঞ, অর্থাৎ লাংসের বিষয়ে যিনি চিকিৎসা করেন মূলত, এরকম একজন চিকিৎসক ডক্টর সোমনাথ বিশ্বাস আজকে আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ বাবু, আপনাকে স্বাগত আমাদের আজকের এই পডকাস্টে। আমরা সাধারণত একটু আড্ডা মারি, ফলে আমরা খুব বেশি ফর্মাল কথাবার্তা বলি না। তার সাথে সাথে আমরা আজকের পডকাস্টে চেষ্টা করব সিরিয়াস কথার সঙ্গে সঙ্গে কিছু হালকা চালের জিনিসও জিজ্ঞেস করতে। তো আপনি মূলত একজন, যেহেতু চেস্ট বিশেষজ্ঞ, অর্থাৎ লাংসের সঙ্গে আপনার গভীর যোগ। আর লাংস বললেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে আমাদের চারপাশে, যদি আমরা সন্ধ্যেবেলা বিকেলবেলা মাঠে ঘাটে পার্কে যাই, দেখবো আমাদের বয়সী বা আমাদের পরের জেনারেশন বা যে কোনো জায়গায় মানুষ আজকাল সিগারেট প্রচুর খাচ্ছে। তো সিগারেট এবং লাংস এই দুটোর মধ্যে একটা গভীর যোগ রয়েছে, গভীর সম্পর্ক রয়েছে। সিগারেট, এবং সেটা শুধু ছেলে না, আজকালকার দিনে মেয়েরাও প্রচুর সিগারেট খায়, ছেলেরাও সিগারেট খায়। তো এই যে আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশনের মধ্যে, আগের জেনারেশন তো খেতেন বলা যায়, বা টানতেন বা পান করতেন, হোয়াটএভার। প্রশ্নটা হচ্ছে যে এই যে সিগারেট আসলে লাংসের কতটা ক্ষতি করে? নমস্কার। সিগারেটের সাথে লাংসের যে সম্পর্ক রয়েছে সেটা মূলত সিগারেটটা আছে বলেই আমাদের মতো অনেক ডাক্তাররা করে কমে খেতে পাচ্ছে আর কি। তো সিগারেট শুধু যে ফুসফুসের ক্ষতি করে তা না, হার্টের ক্ষতি করে, শরীরের অন্যান্য অনেক জায়গার ক্ষতি করে। সিগারেটের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখতে পাই, যে সিগারেটটা খেলে মানুষের খুব একটা আনন্দ হয়, একটু আরাম হয়। এইটার জন্য বহু মানুষ এই ক্ষতির আশঙ্কা বাদ দিয়ে ক্রমাগত সিগারেট ধূমপান করে চলে। সিগারেট থেকে ফুসফুসের যে ক্ষতিগুলো হয় তার মধ্যে মূলত হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার। সিওপিডি হয়, শ্বাসের প্রচন্ড কষ্ট হয়। 20 বছর 25 বছর সিগারেট খাচ্ছেন, তারপরে সিওপিডি তৈরি হলো। 15 বছর সিগারেট খেলেন, তারপরে সিওপিডি তৈরি হলো। তখন মারাত্মক শ্বাসকষ্ট, হাঁপের টান, রাত জেগে বসে থাকা ইত্যাদিগুলো হয়। সেই দিনটার কথা আজকে আমরা ভুলে যাই, আর তার জন্য আজকে ক্রমাগত সিগারেট, স্মোকিং ইত্যাদি পার্টগুলো চলতে থাকে। শুধু সিগারেট নয়, সিগারেট, বিড়ি, ভেপার, হুকা, বিভিন্ন কিছুর কথা বলবো। শুধু যে নিকোটিনটাই আমাদের ক্ষতি করে এরকম নয়, মাল্টিপল সাবস্ট্যান্সেস
মাল্টিপল সাবস্ট্যান্সেস রয়েছে, যে সাবস্ট্যান্সেস গুলো, কেমিক্যাল সাবস্ট্যান্সেস গুলো আমাদেরকে স্মোকিং রিলেটেড লাং ইনজুরি তৈরি করে, যার জন্য ফুসফুসে এমফাইসিমা তৈরি হয়, ফুসফুস ফুলে বেলুনের মতো মোটা হয়ে যায়। শুধু যে নিকোটিনটাই আমাদের ক্ষেত্রে ক্ষতি করে এরকমটা নয়, নিকোটিন ছাড়াও বিভিন্ন রকম কেমিক্যাল সাবস্ট্যান্সেস, মানে প্রায় 350 রকমের প্রায় কেমিক্যাল সাবস্ট্যান্সেস একটা স্মোকিং এর ফলে তৈরি হয়, বিড়ি সিগারেট পোড়ানোর ফলে তৈরি হয়। সেগুলো আমরা ক্রমশ ইনহেল করি, লাঙে যায়, লাঙের ক্ষতি করে। এতে কি হয়? ফুসফুস ফুলে যায়। আমরা সাধারণত ধরে থাকি যে সিগারেট খেলে বা বিড়ি খেলে আমাদের ক্যান্সার হবে, লাং ক্যান্সার হবে। কথাটা সেখানেই শেষ নয়। আমরা মূলত যারা স্মোকিং করছেন, বিশেষ করে অল্প বয়সী ছেলেরা, মেয়েরা যারা সিগারেট খাচ্ছে, তারা ভাবছে যে আরে একদিন হবে, আজ থেকে 20 বছর পরে, 30 বছর পরে, 50 বছর পরে আমার একদিন ক্যান্সার হতে পারে। তো কত লোক তো বিড়ি সিগারেট খাচ্ছে, ক্যান্সার তো হচ্ছে না। কথাটা সেখানে নয় যে শুধুমাত্র বিড়ি সিগারেট স্মোকিং এই জিনিসটা শুধু যে লাং ক্যান্সার তৈরি করে, অ্যাডিনোকার্সিনোমা লাং তৈরি করে, বা স্কোয়ামাস সেল সিএ লাং তৈরি করে, অ্যাডিনোকার্সিনোমা কম করে, স্কোয়ামাস সিএ লাং তৈরি করে, বা কোনো একটা স্মল সেল সিএ লাং তৈরি করে, বা যে কোনো ধরনের ক্যান্সার তৈরি করে ফুসফুসের, শুধু তাই নয়, মূল সমস্যা যেটা তৈরি করে তার নাম সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার। এটা কি বুদ্ধদেব ভট্টাচার্য ছিল? হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে সিগারেট খেতেন এবং তার একটা সিওপিডি সমস্যা ছিল। বহু মানুষেরই এই সিওপিডি সমস্যা আছে। আমরা যদি গ্রামগঞ্জের হাসপাতাল থেকে মেডিকেল কলেজ যাই তাহলে দেখতে পাবো বহু মানুষ, কৃষিভিত্তিক মানুষ, শিল্পভিত্তিক মানুষ যারা রয়েছেন, প্রচুর রুগী আমরা পাই যারা সিওপিডির সমস্যায় ভোগেন। এবং সত্যি কথা বলতে চিকিৎসাটাও খরচ সাপেক্ষ হয়, যেহেতু ইনহেলার নিতে হয়, ইত্যাদি নিতে হয়, কোথাও কোথাও সঠিক চিকিৎসকের অভাবে স্টেরয়েড ব্যবহার হয়। এই সমস্ত কারণে রুগীর সংখ্যাটাও অনেক বেশি। যার অ্যাজমা রয়েছে সেই ছেলেটিও বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট খাওয়া শুরু করলো, তারপরে তার অ্যাজমার সাথে সিওপিডির একটা সমস্যা তৈরি হয়ে গেল। এছাড়া যে সমস্যাগুলো তৈরি হয় সিওপিডি ছাড়াও, সেটা হচ্ছে হার্টের সমস্যা। যেমন সিগারেট খেলে ফুসফুসের প্রবলেম হয়, একই সাথে আমাদের যত রক্তনালী আছে এই রক্তনালীগুলোর ব্লকেজ তৈরি হয়। ব্লকেজ ছাড়া অ্যাথেরোস্ক্লেরোসিস, প্লাক তৈরি হয়ে যাওয়া, রক্তনালী প্রেশার বাড়ার সম্ভাবনা তৈরি হয়, হাইপার টেনশন তৈরি হয়, রক্তনালী যে বড় হয়, একটা আর্টারি যে বড় হচ্ছে তার সাথে ছোট হচ্ছে, এই চেঞ্জটা হওয়ার ক্ষমতাটাই কমে যায়, ফলে সেইটার একটা সমস্যা তৈরি হয়, কিডনির সমস্যা তৈরি হয়। সিগারেট থেকে কিডনির সমস্যা তৈরি হয়, কারণ শরীরে আমার সিগারেট খাওয়া মানে হচ্ছে আমার শরীরে অক্সিজেন কম পৌঁছবে, আচ্ছা, কার্বন ডাই অক্সাইড বেশি পৌঁছবে, কার্বন মনোঅক্সাইড বেশি পৌঁছবে, এগুলো শরীরে বেশি পৌঁছবে। তো আমার যদি প্রেশার বাড়লে আলটিমেটলি ওটা আমার কিডনিকে ক্ষতি করবে, আমার কিডনিতে অক্সিজেন কম পৌঁছবে, কিডনির একটা সমস্যা। তো ফুসফুসের 1 নাম্বার যদি সমস্যা তৈরি হয়, কিডনির 2 নাম্বার সমস্যা তৈরি হয়, 3 নাম্বার হার্টের সমস্যা তৈরি হয়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে, 4 নাম্বার হচ্ছে স্ট্রোকের সম্ভাবনা বাড়ে, ব্রেন স্ট্রোক। কারণ ব্রেনে যা আর্টারি পৌঁছায়, যে রক্তনালী পৌঁছায়, যে রক্ত সংবহন হয় ব্রেনের ভেতরে, সেই ব্রেনের রক্ত সংবহন তন্ত্রটাকেই পাল্টে দিতে পারে এই ধরনের কেমিক্যালগুলো। ফলে তার আর্টারি চেঞ্জ, ফলে সেই আর্টারিতে ব্লকেজ, ব্রেনে একটা ইসকিমিক সিভিয়া, বা প্রেশার বেড়ে গিয়ে ব্রেনে একটা হেমারেজিক সিভিয়া, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা ব্রেন স্ট্রোক, যাতে আমরা চলতি কথা স্ট্রোক বলে ডাকি, যে স্ট্রোক হয়েছে এই লোকটা, সেইটা হয়। শুধু তাই না, তার সাথে পেরিফেরাল যে পায়ের যা ভেসেল আছে, পায়ে যত রক্তনালী আছে, সেই রক্তনালীর রোগ হতে পারে। সিগারেট খেয়ে পায়ের রক্তনালীর রোগ হয়, তাতে হচ্ছে লোকে হাঁটতে পারে না, কিছুটা হেঁটে গিয়ে তার ক্লডিকেশন তৈরি হয়, পায়ের বুড়ো আঙুল পচে যেতে পারে, বা পায়ের আঙুলগুলো পচে যেতে পারে, পায়ের আঙুল বাদ যায়, সিগারেট খাওয়ার জন্যই হয় এটা। পা বাদ দিতে হয়, অ্যাম্পুট করতে হয়, যে হাতে আমরা আঙুলে ধরে সিগারেটের শুকটানটা দিই, সেই আঙুলগুলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে, আঙুল বাদ গেছে, এরকম উদাহরণ আছে। তো সিগারেট যে শুধুমাত্র ফুসফুসকে ক্ষতি করে তা নয়, মানে মূলত সত্যি যদি সবাই জানে এবং দেখে যে বিভিন্নভাবে সিগারেট স্মোকিং আমাদের সাথে কতটা ওতপ্রোতভাবে এই রোগগুলোর সাথে জড়িত, তাহলে হয়তো বহু মানুষ আর সিগারেট খাবে না। মানে একবারে যদি এর ভয়াবহতা, স্মোকিং এর ভয়াবহতা এবং তার ফলে কি সুদূর প্রসারী ফলাফল যে ক্ষতি হচ্ছে, সেটা যদি একবার মানুষ দেখতে পায় কোনোদিন, তাহলে কিন্তু অনেক মানুষ যেটা বলেন, আমি মানে যেটা শুনেছি যে সিগারেট খেলে নাকি স্ট্রেস কমে, সিগারেট খেলে প্রচন্ড টেনশনের মধ্যে লোকে সিগারেট খাচ্ছে, তাতে নাকি স্ট্রেস কমছে। এটা কতটা সত্যি, কতটা মিথ? এটা কিছু অংশে সত্যি কথা, যে সিগারেট খেলে খানিকটা স্ট্রেস কমে ইন দ্য সেন্স অফ
প্রথম কথা আমি কেমিক্যাল পার্টটায় আসি, যে সিগারেট খেলে নিকোটিন যখন কেউ নেবে শরীরে, তখন ব্রেনের ডোপামিন এর পরিমাণটা বেড়ে যায়। ডোপামিন হচ্ছে একটা আনন্দদায়ক হরমোন। এই ডোপামিন নিঃসরণ হবে ব্রেনের ভেতরে, যত পরিমাণ ডোপামিন বেরোবে তত সাধারণ মানুষের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে সেই ডোপামিনটা একটা ফিল গুড, একটা প্লেজার একটা তৈরি করে দেবে। তো আমি যদি একটা সিগারেট খাই তো আমার ব্রেনে একটু ডোপামিন বেরোবে, এবং ডোপামিন বেরোলে একটু স্ট্রেস কমবে। এটা এই দিক থেকে সত্যি কথা। এর উল্টো দিকটা মানে এর সাথে আর একটা পার্ট হচ্ছে, মানুষ সিগারেট খায়, অফিসে যাচ্ছে সিগারেট খাচ্ছে, যে রাজমিস্ত্রি কাজে যাচ্ছে মাঝখানে বিড়ি খাচ্ছে। এটার কারণটা হচ্ছে সে যে কাজ করছিল, সে যে স্ট্রেসফুল একটা ওয়ার্ক করছিল, বা আইটির একটা এতে ছিল, মানে কাজের মধ্যে ছিল, সেইখান থেকে সে একটু অফ টাইম পাচ্ছে। যে মানুষ সিগারেটটা খাচ্ছে, সে সিগারেটটা খাচ্ছে কখন? সিগারেটটা খাচ্ছে সে হয়তো একটা নিজের চিন্তা ভাবনার মধ্যে কাজ করছে, একটা টাফ ক্যালকুলেশন করছে বা কোনো চিন্তা করছে। একজন আইটির যে কাজ করছে, আইটি কর্মী, সে তার অফিস ওয়ার্ক করছে, সেখান থেকে বেরিয়ে স্মোকিং জোনে গিয়ে সিগারেট খাচ্ছে। যে রাজমিস্ত্রি ছাদ ঢালাই করছে, সে হয়তো মাঝে একটু সিগারেট খাচ্ছে বা বিড়ি খাচ্ছে। বা যে চাষ জমিতে চাষ করছে, সে মাঝে গিয়ে বিড়ি খাচ্ছে, ছুতোর মিস্ত্রি একটু বিড়ি খাচ্ছে। তার মানে তারা ওই সময়টা তার কাজটাকে বাদ দিয়ে সেই সময় যে স্মোকিং করতে যাচ্ছে বা বিড়ি সিগারেট খেতে যাচ্ছে, ফলে তার স্বাভাবিক কাজ বা স্ট্রেসফুল ওয়ার্ক থেকে সে একটু রিলিফ পাচ্ছে। এই সিগারেট খাওয়াটা সেখানে একটা ছুতো, এই সিগারেট খাওয়ার ছুতোয় সে যে রিলিফ পাচ্ছে, এটাও একটা স্ট্রেস রিলিফের কাজ করে। এই পুরোটা মিলিয়ে একটা মানুষের স্ট্রেস রিলিফ হয়। সেই জন্যই মানুষ ভেবে নেয় বা চিন্তা করে যে হয়তো সিগারেট খাওয়াটা জন্য বা এর জন্য, স্মোকিং এর জন্য। অনেক কিছুর পরেও ধরুন যারা সিগারেট ছাড়তে পারছেন না, মানে অনেক চেষ্টা করেছেন, অনেক থেরাপি, নিকোটেক্স, গাম, অনেক কিছু চেবানোর পরেও তারা সিগারেট ছাড়তে পারছেন না। আমি জানি অ্যাজ এ ডক্টর এটা বলা যায় না যে মিনিমাম কটা সিগারেট খাওয়া উচিত। তাও আপনার কাছে যদি এটা প্রশ্নটা থাকে যে, আমি মাঝে একটা পয়েন্ট আমি একটু যোগ করে দেবো, সেইটা এই যে স্ট্রেস নিয়ে যে কথাটা, যে এর উল্টো দিক একটা আছে। সেই উল্টো দিকটা হচ্ছে যে সিগারেট খাওয়ার সাথে যে স্ট্রেস রিলিফের সম্পর্ক, এর একটা উল্টো পার্টও আছে যেটা আমরা জানি না। আচ্ছা, সেটা হচ্ছে যে সিগারেট খেলে যে শুধু স্ট্রেস কমে তা নয়, স্ট্রেস বাড়েও। সিগারেট খাওয়ার জন্য কেমিক্যাল রিয়াকশনে নিকোটিনের জন্য ডোপামিন বেরিয়ে আমার যেমন স্ট্রেস কমছে, উল্টো দিকটা হচ্ছে এই ডোপামিনার্জিক যে রিসেপ্টর গুলো আছে সেগুলো কনস্ট্যান্ট স্মোকিং এর জন্য বেড়ে যায়, ফলে ও আরো নিকোটিন চাইতে থাকে। ফলে আমার সিগারেটের অ্যাফিনিটি অনেক বেড়ে যায়। মানে আমাকে একবার সিগারেট খেলেই, এই জন্য কথা মানে আছে যে গাঁজা ছাড়াচ্ছে কিন্তু সিগারেট ছাড়াটা কঠিন, কারণ ওটা যে রিসেপ্টরে লাগে তার বেড়ে যাওয়ার পরিমাণের চেয়ে নিকোটিনের রিসেপ্টর বেড়ে যাওয়ার পরিমাণটা অনেক বেশি। ফলে খুব প্রচুর পরিমাণে একবার সিগারেট খেলে আমাকে আবার সিগারেট খেতে হবে, আবার সিগারেট খেতে হবে। এইটা একটা স্ট্রেস দেয়। সিগারেটটা মানুষ আসলে ছাড়তে চাইছে কিন্তু সে ছাড়তে পারছে না, এবং এটা একটা ফিজিক্যাল একটা পার্ট। মানে কোলেস্টেরলও বাড়ায়। সিগারেট কোলেস্টেরল ডিরেক্টলি না বাড়ালেও কোলেস্টেরল শরীরে জমে যাওয়ার যে পরিমাণ, মানে গুড কোলেস্টেরলের পরিমাণ কমায়, মানে কোলেস্টেরলের যে এইচডিএলটাকে কমায়। ফলত যত এইচডিএল ভালো জিনিস কমবে তত এলডিএল বাড়তে থাকবে, ট্রাইগ্লিসারাইড বাড়তে থাকবে, ইত্যাদি গুলো বাড়বে। আচ্ছা, না আমি বলতে চাইছি যে ধরুন অনেক থেরাপির পরে, অনেক নিকোটেক্স কাম, আমি বলতে চাইছি যে ধরুন অনেক থেরাপির পরে, অনেক নিকোটেক্স কাম বা অনেক কাউন্সিলিং করার পরে অনেকে সিগারেট ছাড়তে পারছেন না। ধরুন মিনিমাম, মানে আমি জানি যে একজন চিকিৎসক হিসেবে এটা বলা যায় না, তাও মিনিমাম একজন কটা সিগারেট খেতে পারেন মিনিমাম? এই কোশ্চেনের উত্তর দেওয়াটা কঠিন, যে মিনিমাম কটা সিগারেট খেতে পারেন। এর মিনিমাম বলে কিছু হয় না। এটা অনেকে বলে যে গোল্ড ফ্লেক লাইট, আমি ব্র্যান্ডের নাম করেই বলছি, বলেন যে ওটাতে নেই ক্ষতি কম। কোনো লাইট সিগারেট বা এই ধরনের জিনিসে ক্ষতি কম এরকম ব্যাপারটা নেই। সবকিছুতেই ক্ষতি হয়, যে কড়া ব্র্যান্ডের সিগারেট খাক কি কড়া নয় ব্র্যান্ডের সিগারেট খাক, তাতে ক্ষতি হয়, ক্ষতি হবেই। আমরা অনেক সময় আমরা ফেলুদাকে দেখেছি চারমিনার ক্ষেত্রে, আমরা শার্লক হোমসকে দেখেছি পাইপ টানতে। তো এই সমস্ত করে আমাদের মধ্যে একটা কুল হওয়ার জন্য একটা সিগারেট বা স্মোকিং, আগেকার দিনে জমিদার ওরা হুকো খেতেন, সেই সমস্ত থেকে আমাদের মধ্যে এটা একটা চলে এসছে। কিন্তু ওভারঅল স্মোকিং এর একটা সিগারেটও খুব ক্ষতিকর। আমরা বইতে অনেক ক্ষেত্রে বলে যে 20 সিগারেট আর ডে, এইটা যদি কেউ 20 বছর খাবে তার
ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল। তার লাংস বলে কিছু থাকবে, বিশেষ করে আফটার কোভিড আমি বলতে চাইছি। বহু মানুষ খায়, কোভিডটা তো মাঝে এসছে, কিন্তু বহু মানুষ খাচ্ছেন, বহু মানুষ সত্যিই খায় যে 20টা করে সিগারেট পার ডে, তার বেশিও খায়, এবং তারা অনেক বছর ধরে খাচ্ছেন। এবার তার মধ্যে অনেকের আমরা দেখেছি ক্যান্সার হয়নি, কিন্তু মানে সেটা এক্সেপশন, কিন্তু অরিজিনালি মানে তার সম্ভাবনা এত বেড়ে যায়, অন্তত সিওপিডিতে সে না মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যাবে এরকম, বা স্ট্রোক হয়ে মারা যাবে, তার পায়ে একটু বার্জার ডিজিজ হয়ে মারা যাবে। তো এরকম একটা ঘটনা ঘটবেই। তো এই জন্য আমরা একটা সিগারেটও বারণ করি, মানে সোশ্যাল স্মোকিং বলে কিছু খুব একটা হয় না, যে সোশ্যাল ড্রিঙ্কিং যেমন হয়, তো ওরকম সোশ্যাল স্মোকিং বলে কিছু হয় না। হয়তো সময়টা একটু পিছিয়ে যাবে তার, মানে কেউ 10টা সিগারেট খাচ্ছে, 1 প্যাকেট সিগারেট খাচ্ছে, কেউ 1 প্যাকেট সিগারেট খাচ্ছে একদিন, তার চেয়ে কেউ যদি 3টে সিগারেট খায় বা 2টো সিগারেট খায়, তার হয়তো লাং ইনজুরিটা কম হবে, কারণ তার ইনহেলড সাবস্ট্যান্স কম হচ্ছে, তো তার ইনজুরি একটু কম হবে, কিন্তু ওভারঅল তার ক্ষতি হবে। আর যারা গাঁজা খায়, আমি বলতে চাইছি যারা গাঁজা খায়, গাঁজাটাও কি লাংসকে ক্ষতি করে প্রবল ভাবে? ইনহেলড স্মোক ইটসেলফ ক্ষতি করে, এক্সাক্ট গাঁজার মধ্যে যে সাবস্ট্যান্সটা আছে সেই সাবস্ট্যান্সটা হয়তো লাংকে ক্ষতি করে এরকম কোনো ডকুমেন্ট নেই অ্যাজ সাচ, কিন্তু ইনহেলড যে কোনো জিনিস, মানে ইনহেলড স্মোক, মানে যে যারা ধোঁয়া হয়, যে হুক্কা খাচ্ছে, অনেকে বলছে যে এর মধ্যে তো নিকোটিন নেই, তাতে কিছু যায় আসে না, যে নিকোটিন নেই বলে তার সিওপিডি হবে না বা ফুসফুসের ক্ষতি হবে না, এমনটা নয়। কারণ আমাদের একটা সেগমেন্টে আছে যারা গ্রামগঞ্জে, যে মহিলারা চুলায় রান্না করে, মাটির উনুনে রান্না করে, কয়লা জ্বালিয়ে রান্না করে, সেই ধোঁয়া থেকেও ইটসেলফ হয়। মাঝখানে তো এসেছিল যে যখন ভেপার নিয়ে লোকে ভাবতো যে ভেপ নেবো, ঠান্ডা লাগা কম, না ওই ভেপার নয়, ভেপ নিয়ে নিকোটিনটাকে ছাড়বো, মানে সিগারেট ছেড়ে দেওয়ার জন্য ভেপার নিচ্ছিল, তার থেকে একটা খুব খারাপ রোগ এলো, ভেপার অ্যাসোসিয়েটেড লাং ইনজুরি। অনেকে একটা ই সিগারেট খায়, ই সিগারেটটা মাঝে অনেক কিছু দিয়ে চালু হয়েছিল, পরে দেখা গেছে আরো অনেক কেমিক্যাল আছে তাতে, তো সেটাও বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো কোনোটাই খুব একটা সমাধান নয়। আচ্ছা, নিকোটিন ছেড়ে দেওয়াটা, স্মোকিং ছেড়ে দেওয়াটা, সিজেশন স্মোকিং হচ্ছে তার সব থেকে ভালো সমাধান। গভর্নমেন্ট চেষ্টা করেছে, যে গভর্নমেন্ট বলেছে যে ভাই তুমি, মানে গভর্নমেন্ট চাইলে একদিনে বন্ধ করে দিতে পারে, গভর্নমেন্ট যদি মনে করে যে আমি কাল থেকে সিগারেট বিক্রি বন্ধ করে দেবো, আমি বিড়ি শ্রমিকদের একটু রিহ্যাব করে দেবো, দিয়ে এটা করে দেবো, তাহলে গভর্নমেন্ট চাইলে কালকে হয়তো 80% লোক খাবে না, না হলে ওই 85%, 85% ডিসপ্লে যে কিভাবে ক্যান্সার হয়েছে সেটা ছবি দিয়ে খুব একটা লাভ হয়নি, কারণ যতক্ষণ না আমি নিজের চোখে ভয়াবহতা দেখছি, আমরা কি আরাম নিজে প্রত্যক্ষ করছি, চেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্বাভাবিক নেচার হচ্ছে আমরা একটা আরাম চাই, মানে ইনস্ট্যান্ট আরাম, ইনস্ট্যান্ট ব্যথা লাগাটা, ইনস্ট্যান্ট যন্ত্রণার থেকে আরামটা মানুষের কাছে খুব বেশি প্রিয়। তো একজন চেস্ট বিশেষজ্ঞ হিসেবে লাংস ভালো রাখার কি কি উপায় বা কি কি লাইফস্টাইলের মধ্যে দিয়ে গেলে একটা মানুষ লাংস, অ্যাপার্ট ফ্রম সিগারেট স্মোকিং? 1 নম্বর হচ্ছে স্মোকিং সিলেকশন, সিগারেট বন্ধ করা। 2 নম্বর হচ্ছে ধোঁয়া ধুলো এগুলো থেকে দূরে থাকা, মানে সম্ভব আজকের লাইফস্টাইলে কিছুটা সম্ভব, আমি যদি মাস্ক ব্যবহার করি, ইত্যাদি ব্যবহার করি, তাহলে কিছুটা সম্ভব। আদারওয়াইজ খুব ভালো করে ভালো জিনিস শ্বাস নেওয়া, মানে ভালো মুক্ত এয়ার, যেটা মানে মুক্ত বাতাসের শ্বাস, ফ্রি এয়ারে শ্বাস নেওয়া। সেটা কি আমাদের শহরের মতো? হ্যাঁ, শহরেও যদি গ্রিন পার্ক থাকে সেখানে যদি লোকে সকালবেলা গিয়ে একটু শ্বাস নেয়, এটা তো গুড এক্সারসাইজ। তার সাথে খাওয়া দাওয়াটার কথা আমরা বারবার বলবো, যে যদি ভালো খাবার দাবার খাওয়া যায়, ভালো খাবার দাবার ইন দ্য সেন্স অফ যে আমরা লাইফস্টাইলে অনেক খাবার চেঞ্জ করে ফেলেছি। লাংস ভালো রাখার জন্য কি কি খাবার খাওয়া উচিত? লাংস ভালো রাখার জন্য যে খাবারগুলো খাওয়া উচিত তার মধ্যে মূলত হচ্ছে সবুজ শাকসবজি, যেগুলো শরীর ভালো রাখার জন্য খাওয়া উচিত, সেগুলো লাং ভালো রাখার জন্য খাওয়া উচিত। লাংকে ঠিক করার জন্য আমাদের আয়ুর্বেদেও বলেছে, যেমন কেউ আদা খাচ্ছে, ডিটক্স ওয়াটারের খুব চল হয়েছে, কেউ চিয়া সিডস ভিজিয়ে খাচ্ছে, সবুজ শাকসবজি, রঙিন ফল, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এরকম, চিয়া সিডস ভালো, মাছ কিছুটা ক্ষেত্রে ভালো। এবার আমরা যেভাবে ইউটিউবে দেখছি যে চিয়া সিডস খান তাহলেই হচ্ছে আপনার শরীরটা ঠিক হয়ে যাবে, ব্যাপারটা অমন নয়, কিন্তু এই ধরনের যাবতীয় কিছু কিছু সিডস, যাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এরকম মাছ, সবুজ শাকসবজি, যার ভেতর এই ধরনের অ্যান্টি অক্সিডেন্ট গুলো আমরা পাবো, যেটা আমার এই লাং ইনজুরি হওয়ার অক্সিডেটিভ স্ট্রেসটাকে কমাতে পারে, এই ধরনের জিনিসকে যদি আমরা খাই তাহলে অনেকটা ভালো থাকবে। আর টমেটো খেলো, কেউ টমেটোতে একটা লাইকোপিন আছে, তো ভালো থাকছে। ফল খাওয়া, ইউরিক অ্যাসিড থাকলে টমেটো খেতে পারবে, বীজটা খাওয়া যাবে না। সেটারও একটা ব্যাপার আছে যে ইউরিক অ্যাসিড হলেই যে এইগুলো খাওয়া যাবে না, এইগুলো খাওয়া যাবে এমন না। ইউরিক অ্যাসিডটা আমরা পরে একদিন বলবো, যে ইউরিক অ্যাসিডের যে এইটা খাওয়া যাবে না এইটা খাওয়া যাবে এরকম নয়। আমরা বাঙালিরা চিরকালই বেছে বুঝে খেয়ে এসেছি, তো
তার মধ্যে কিছু খাবার আমরা বেশি খেয়েছি, কিছু খাবার কম খেয়েছি। আজকে সেখান থেকে আমাদের অনেক প্যাটার্ন চেঞ্জ হয়ে এসছে। আমরা সেখান থেকে অনেক বেশি যে খাবারগুলো ফাস্ট ফুড জাতীয় খাবার বা এই ধরনের খাবার খাচ্ছি, প্যাকেজড ফুড খাচ্ছি, সেগুলো ইটসেলফ লাঙের ক্ষতি করে, শরীরের ক্ষতি করে, লাঙেরও ক্ষতি করে। প্যাকেজড ফুডও আচ্ছা, কারণ ও অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায়, লাং মানে পিওরলি লাংটা খারাপ হয়। আচ্ছা আচ্ছা, ধরুন যারা 10-15টা করে সিগারেট খায় দিনে, মানে তারা তো ক্ষতি করছেই আর কি, লাংসের ক্ষতি তারা করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও ওই যে বলে যে টারটা নাকি জমছে, নিকোটিনটা জমতে জমতে একটা টার জমছে। তো এমন কোনো ফল বা এমন কোনো ফ্রুট জুস বা এমন কোনো হ্যাবিটস, এমন কোনো খাবার যেটা খেলে, অনেকে বলে যে পেয়ারা খেলে, শুনেছি এগুলো, শোনা কথা, যে অনেকে বলে যে একটা করে পেয়ারা খেলে বা একটা করে কোনো ফল খেলে বা এমন কোনো ফল, মৌসুমী ফুল খেলে, সেটা নাকি টারটাকে কমিয়ে দেয়, আমলকি খেলে নাকি, এরকম এগুলো কি সত্যি? সত্যি বলতে এটা আমাদের একটা যে আমি মানে এটাও করব তার সাথে এটাও করব, মানে এটা কি সত্যি? হ্যাঁ, ভিটামিন সি যাতে বেশি থাকবে সেটা তো একটা প্রোটেকশন দেবেই। আচ্ছা, যদি ভিটামিন সি বেশি থাকে, পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আমলকিতে প্রচুর ভিটামিন সি আছে, তো ওটা একটা লাংকে প্রোটেকশন দেয়। কিন্তু মানে সিগারেট থেকে তৈরি হওয়া ক্ষতিকে যে ওটা আটকে দেওয়ার ক্ষমতা রাখে ব্যাপারটা এমন নয়, কিন্তু সেটা শরীরের জন্য ভালো যে আমার ভিটামিন সিটা থাকলে আমার অক্সিডেটিভ স্ট্রেস কমবে, ওটা ইটসেলফ একটা অ্যান্টিঅক্সিডেন্ট। ওর ভেতরে এমন অনেক কেমিক্যাল আছে যেটা এই এজিং প্রসেসটা এবং লাংকে ভালো রাখার জন্য হেল্প করতে পারে, এজিং প্রসেসটাকে ফাইট করতে পারে। এমন কোনো খাবার বা কিছু যেটা আপনি সাজেস্ট করেন? এরকম অ্যাজ সাচ কোনো টোটকা নেই। আজকের দিনে কেউ ব্লুবেরি খাচ্ছে, ব্ল্যাকবেরি খাচ্ছে, মালবেরি খাচ্ছে, চেরি খাচ্ছে, কেউ এর চেয়ে আমাদের পুরোনো দিনের ব্লুবেরি তো অনেক দাম। হ্যাঁ, আমরা দুপুরবেলায় যেমন ইন্ডিয়ান গুজবেরি মানে আমলকি খেতাম, আমলা খেতাম, এই আমলকির জুস খেতে পারে, একটু কাঁচা হলুদ খেলো, একটু আদা খেলো। আমরা তো শুরু করেছিলাম একবার কোভিড এর সময়, সেটা কি ডিটক্স ওয়াটারের কাজ করে? হ্যাঁ, ডিটক্স ওয়াটারের কাজ করবে। এটা একটা আমাদেরকে গুড ফাইটোকেমিক্যালস, গুড নিউট্রিয়েন্ট গুলো দেবে। তো এই মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনারেল গুলো আমরা আমাদের চারপাশের এনভায়রনমেন্টের যা প্রাকৃতিক খাবার আছে সেখান থেকে যদি নিতে পারি, তো তাহলে সিজনাল ফুড গুলো খাওয়া, সিজনাল যে সবজিগুলো খাওয়া, সেটাতে। আচ্ছা, এই যে আরেকটা মিথ আছে এটা নিয়ে, যে অ্যাক্টিভ স্মোকিং যারা করছেন তারা অ্যাক্টিভ স্মোকিং করছেন, আর যারা প্যাসিভ স্মোকিং করছেন, বলা হয় যে অ্যাক্টিভ স্মোকিং এর থেকেও প্যাসিভ স্মোকারদের ক্ষতিটা বেশি হয় বা কিছু এরকম একটা কথা চালু আছে, সেটা কতটা সত্যি? এটা মিথ। প্যাসিভ স্মোকিং যত আমার থেকে দূরে থাকবে, ইনহেলড সাবস্টেন্সটা যত দূরে থাকবে, তত আমার এক্সপোনেনশিয়ালি ওটা কমবে। মানে আমি যদি সিগারেট খাই, আমার থেকে যে দূরে দাঁড়িয়ে আছে, 10 মিটার দূরে দাঁড়িয়ে আছে, 5 মিটার দূরে দাঁড়িয়ে আছে, তার ক্ষতি কম হবে। প্যাসিভ স্মোকিং এ তার যে বেশি ক্ষতি হবে এরকম কোনো ব্যাপার নেই। এইবার সতর্কতা কোথায় নেব, যে কোনো একজন প্রেগন্যান্ট ফিমেল আছে, তার ক্ষেত্রে ওই প্যাসিভ স্মোকিংটাই তার ইটসেলফ অনেক বেশি ক্ষতিকর, তো সেইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি এবার একটা অন্যরকম প্রশ্নে যাই। সেটা হচ্ছে যে ধরুন এই যে বারবার করে আমাদের কথার মধ্যে স্ট্রেস ব্যাপারটা আসছে, যে স্ট্রেস, আজকের দিনে স্ট্রেস ভীষণ বেড়ে গেছে। তো একটু লাংস থেকে বেরিয়ে একটু সেক্সের দিকে যাই। তো মানে স্ট্রেস যত বেড়েছে সেইটার এফেক্ট তো সেক্স লাইফেও পড়ে। তো এইটাই আমার প্রশ্ন, যে এই চূড়ান্ত স্ট্রেসের মধ্যে সেক্স লাইফকে ভালো রাখার কি উপায় আছে? সেক্স লাইফ তো আলাদা কোনো ওরকম পার্ট নয় যে মানে ওটাকে আলাদা করে ভালো রাখা হবে। ব্যাপারটা হচ্ছে আমাদের সবকিছুর মধ্যে একটা লাইফস্টাইল আমাদের চেঞ্জ হয়ে গেছে। মানে আমরা আগে যেমন ছিলাম, যা খেতাম, মানে মানব জাতির ইতিহাস ধরলে বা বাঙালির ইতিহাসও যদি ধরি, সেইটা যেমন ছিল তার থেকে আমরা অনেক পাল্টে এসেছি। এবার যত আমরা পাল্টাচ্ছি, আজকের দিনে গ্লোবালাইজেশনের মধ্যে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের যেগুলো যা চেঞ্জ হয়েছে, তাতে আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হয়েছে, খাবার সময়, খাবার চাহিদা, কাজ করার প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তো আমাদের খাওয়ার সাথে শোয়ার প্যাটার্নটাও চেঞ্জ হয়েছে, আমাদের সেক্সের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে। আমরা যেমন আগে অল্প কিছুতে খুশি থাকতাম, কম দামি ফোনেই একটা লোক ফোন থাকলেই খুশি থাকতো, তার চেয়ে আমরা চেঞ্জ হয়েছি, দামি ফোন, আরো দামি ফোন।
অ্যাপেল 15 এর পর অ্যাপেল 16, 16, তো 17, হ্যাঁ, তো এই 16 এসে তার যেমন ডেড এন্ড হয়ে গেছে টেকনোলজিক্যালি, তো আমাদের সেটাই এখন 17 আসুক। 17 আসুক, কিন্তু যা দিয়েছে আর ফোনটা কি করবে, তো ওরকম আমাদের সেক্স লাইফেও কিন্তু এরকম একটা হয়ে গেছে যে আরো নতুন কি চাই। এবার নতুন দেওয়ার তো একটা লিমিট আছে। আমি এই প্রশ্নটাতেই আসছিলাম, মানে পরেই আসছিলাম। এই নতুনটা আর লোকে যেই দিতে পারবে না, তখনই তার মধ্যে একটা একঘেয়েমি, বিরক্তিকর। মানুষ আমরা আজকাল আর মানে পরপর দুবার একই রেস্টুরেন্টে খেতে গেছি এটা হয় না, আমরা একই ব্র্যান্ডের জামা পরপর দুদিন পরেছি হয় না। তো এই একঘেয়েমি আমাদের সেক্স লাইফেও আসছে। মূলত যেটা করার কথা যে ফিজিক্যাল স্ট্রেসটাকে যদি কমিয়ে দেওয়া যায়, মেন্টাল স্ট্রেসটাকে যদি বের করে দেওয়া যায়, তাহলে বিভিন্ন ধরনের যে অসুবিধাগুলো আমরা দেখছি, মানে যৌনতার যে রোগগুলো আগে আমরা জানতাম সেগুলো মূলত ছিল খারাপ জায়গায় যাওয়া। মানে কেউ রেড লাইট এরিয়ায় যায় তো তার সিফিলিস হতো, তার গনোরিয়া হতো, এখন আমরা এইচআইভির কথা দেখি। সেইখান থেকে আজকে চেঞ্জ হয়ে গিয়ে খুব সমস্যার জায়গা তৈরি হয়েছে যে যৌনতা সংক্রান্ত রোগ না হলেও ফিমেল গাইনোকোলজিক্যাল রোগ তৈরি হয়েছে, পিসিওডি অর্ধেক মেয়ের রয়েছে। আমাদের ক্ষেত্রে সমস্যা তৈরি রয়েছে যে যেখানে আমরা দেখছি ইরেকটাইল ডিসফাংশন, ইডি, যেখানে এই ধরনের স্পার্ম কাউন্ট কম, আইভিএফ রম করে চলছে চারপাশে, মানে স্বাভাবিক যৌনতা এবং পরবর্তী ফার্টিলিটি রিলেটেড ইস্যুতে আমাদের এই সমস্যাগুলো আস্তে আস্তে শিফট হয়ে গেছে, এই সমস্যাগুলো বাড়ছে। তো গাইনোকোলজি রিলেটেড অনেক ইস্যু, মাল্টিপল ইস্যু তৈরি হচ্ছে, আর্লি মেনোপজ, লেট মেনোপজ, আর্লি মেনার্কি, এই ধরনের সমস্যাগুলো বাড়ছে। আগে পিরিয়ড শুরু হচ্ছে মেয়েদের, পরে পিরিয়ড শেষ হচ্ছে। এই যে সমস্যাগুলো যা রয়েছে এগুলো পুরোটা লাইফস্টাইল ডিজিজ রিলেটেড। এটা মেটাবলিক তার ঘাটছে, অল্প বয়সে আমরা সুগার দেখছি, থাইরয়েড দেখছি, হাইপোথাইরয়েড হয়ে রয়েছে পেশেন্টের, তো সেই তাদের ক্ষেত্রে মেটাবলিক একসাথে ঘেটে যাওয়ার জন্য একই সাথে সেক্সুয়াল লাইফটাও অল্টার্ড হচ্ছে, আর মানসিক একটা চাহিদার চেঞ্জ হয়েছে। এইখান থেকে আমার যেটা প্রশ্নটা, যে অনেকের এরকম একটা ধারণা আছে, বিশেষ করে যে পর্ন দেখার ফলে, পর্ন হ্যাজ বিকাম সো অ্যাভেলেবেল আজকের তারিখে দাঁড়িয়ে। তো আমার এটা একটা মনে হয় যে একটা বহু অংশের মানুষের সঙ্গে আমি কথাগুলো দেখেছি, নারী পুরুষ বোথ, যে তারা পর্ন দেখে ফ্যান্টাসাইজ করেন এবং তারা মনে করেন যে পর্ন যেটা তারা দেখছেন সেটা তাদের ব্যক্তি জীবনে হচ্ছে না কেন, মানে তারা তাদের পার্টনার সেটা ফুলফিল করতে পারছেন না কেন। এটা এরকম কখনো কোনো অভিজ্ঞতা আপনার হয়েছে, কোনো পেশেন্ট বা কিছু? পেশেন্ট রিলেটেড অভিজ্ঞতা তো আছে, আমি সবটা শেয়ার করতে পারবো না, কিন্তু পর্ন বা এই ধরনের জিনিস, গল্পের বই, সেখান থেকে পড়া, হলুদ মলাটের বই, এগুলো চিরকালই ছিল। বাংলা বটতলা সাহিত্য চিরকাল লোককে একটা জায়গা দিয়েছে, সেগুলো লোকে পড়েছে, লুকিয়ে চুরিয়ে পড়তো। কিন্তু এখন যেটা আমরা মূলত দেখতে পাচ্ছি তার মধ্যে বিকৃততা, মানে বিকৃতকাম, বিভিন্ন রকম বিকৃতি, এবং বিকৃতিটা আজকে ফ্যান্টাসি হিসাবে তৈরি হয়েছে। এই বিকৃতিকে যে স্বাভাবিক হিসাবে ধরে নিতে চাইবে, আমার তো মনে হয় যে অল্প বয়সী ছেলেরা, মেয়েরা, আমাদের সময় কোয়েড স্কুলগুলো বা বয়েজ স্কুলগুলো, তাদের মধ্যে ছেলে মেয়েদের মেলামেশার যে বাঁধন বেশি ছিল সেটা এখন অনেক কমেছে, ফলে আরো ফ্রি হওয়ার কথা, কিন্তু তার জায়গায় বিকৃতি বেড়েছে। এই জায়গাটায় যদি একটা সেক্স এডুকেশনকে প্রমোট করা যায়, এই জায়গায় যদি সত্যি ছেলেকে বা মেয়েকে জানানো যায়, তার বন্ধুরা জানানোর আগে, যে ভাই মাস্টারবেশনটা আসলে কি, তাহলে মনে হয় যে এই বিকৃতিগুলো আস্তে আস্তে কমবে। যে বিকৃতিটা স্বাভাবিক নয়, বিকৃতিটা বিকৃতি। তো পর্ন এবং যৌনতার বিভিন্ন রকম বিকৃতি আছে এবং তার সাইকোলজিক্যাল বিভিন্ন রকম ব্যাখ্যা আছে, এবং সেই ব্যাখ্যাগুলো নিয়ে কেউ খুব আনন্দ পাচ্ছে, কেউ খুব দুঃখ পাচ্ছে, এবং তার সাথে যে আমরা দেখি যে মানুষের দুঃখে বা মানুষের যন্ত্রণায় মানুষের আনন্দ পাওয়ার যে মানে উচ্ছ্বাস, সেইটে আমাদের আরো বেশি করে ইদানিং। হেলদি লাইফস্টাইল সেটা কতটা একটা সেক্স লাইফকে মানে প্রভাবিত করে, মানে একটা সেক্স লাইফ, হেলদি সেক্স লাইফ পেতে গেলে কি কি করা উচিত একজন মানুষের? প্রথম কথা স্ট্রেস কমানো। স্মোকিং দিয়ে আমরা শুরু করেছিলাম, সিগারেট খেলে স্পার্ম কাউন্ট কমে। এটা জানলে হয়তো অনেক ছেলে আর সিগারেট খাবে না, যে সিগারেট খেলে স্পার্ম কাউন্ট বিরাট পরিমাণে কমে। ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। মানে যতই আমরা ওই ক্যাপশনটাকে খুব ভালোবাসি যে সিগারেট আফটার সেক্স, বাট মানে এটা সিগারেট
আফটার সেক্স, হ্যাঁ এই ক্যাপশনটা খুব চলে বাজারে, ছেলেপেলেরা কুল লাগার জন্য, আর সিগারেট আফটার সেক্স এটাকে নিয়ে খুব এনজয় করে। সিগারেট আফটার সেক্স ফর বোথ সাইড, মেল ফিমেল, হ্যাঁ মেল ফিমেল ছেলে মেয়েরা করে, কিন্তু তাতে যেটা হয় যে আলটিমেটলি তাদের সেক্সুয়াল লাইফটাই হ্যাম্পার্ড হয়। তো সেক্সুয়াল লাইফ ভালো রাখতে গেলে গুড লাইফস্টাইল, তাড়াতাড়ি মানে স্লিপ প্যাটার্ন মেনটেন করা, বিশেষ করে আমি বলবো বায়োলজিক্যাল ক্লক মেনটেন করা, মানে আমার শরীরেরও একটা ঘড়ি আছে। এই ঘড়িটা হচ্ছে যে আমি সকালে যে সময় উঠি আর যে সময় ঘুমোতে যাই, এটা আমাদের বেশিরভাগ লোকের, আমাদের তো বটেই, আমি যারা বলছি যে তো বেশিরভাগ লোকেরই ঘেঁটে যাওয়া, যে আমার শরীরের প্যাটার্ন হচ্ছে হয়তো সকালবেলা 6টার সময় ঘুম থেকে ওঠা, আমার শরীরের মেটাবলিজম হয়তো ফাস্ট থাকে, সব থেকে ফাস্ট থাকে সকালবেলা 7টা থেকে 9টার মধ্যে, আমি কথার কথা বলছি যে 7টা থেকে 9টার মধ্যে ফাস্ট থাকে। এদিকে আমি ঘুম থেকে উঠি 10টার সময়, তো যে সময় আমার মেটাবলিজম ফাস্ট, যে সময় আমার সব থেকে বেশি ব্রেকফাস্ট করার উচিত ছিল, তখন আমি ঘুমাচ্ছি। আমি ডিনার করছি সেই সময় রাত 12টার সময়, এবং রাত 12টার সময় ডিনার করছি যখন আমার মেটাবলিজম সবচেয়ে স্লো, এবং তারপরে আমাদের একটা মোবাইল এরকম ডিভাইস, ট্যাব, টিভি যাতে হোক, মোবাইলে একটা আসক্তি রয়েছে, যার জন্য আমার স্লিপ হচ্ছে লেট নাইট। তো আমার যদি ফিজিক্যালি আমি ফিট না হই, তো তাহলে ফিজিক্যালি ফিট না হওয়া লোকটা স্বাভাবিকভাবেই তার একটা পারফরমেন্স অ্যাংজাইটি তৈরি হবে, অন্য অ্যাংজাইটি গুলোর সাথে তার এই অ্যাংজাইটি গুলো, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, পার্সোনাল অ্যাংজাইটি, পারফরমেন্স অ্যাংজাইটি, সবগুলো তাকে মিলিয়ে আলটিমেটলি তার ইরেকটাইল ডিসফাংশন হবে। পর্ন থেকে যেটা হয় যে পর্ন অ্যাসোসিয়েটেড ইরেকটাইল ডিসফাংশন বলে একটা কথা আছে, সেই ধরনের সমস্যাগুলো। সেটা কি পর্ন অ্যাসোসিয়েটেড ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, সে পর্ন দেখে মাস্টারবেট করলো, পরবর্তীকালে সে যখন অন্য পার্টনারের সাথে মিলিত হচ্ছে বা ইত্যাদি হচ্ছে, তখন তার একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে, সে প্রপারলি তার পারফর্ম করার যে ব্যাপারটা করতে পারছে না, তার হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। সে হয়তো খুব কম সময়ের মধ্যে সেই সময় যৌন আনন্দ নিতে গেছিল, তো এখন পার্টনারের যে দাবি সেই একই দাবির সাথে মিলছে না, তো ফলে দুজনেরই অর্গাজম প্রপার টাইমে হচ্ছে না, ফলে একটা যৌন অতৃপ্তি হচ্ছে, এই অতৃপ্তি থেকে আবার হতাশা, এটা একটা ভিসিয়াস সাইকেল তৈরি হয়ে যাচ্ছে। বেশ, এবার একটু আবার একটা সিরিয়াস জায়গায় যাই, একটু অন্যদিকে যাই। সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যেহেতু এটার মধ্যে আমাদের কথার মধ্যে বারবার সিগারেট আসছে, লাংস আসছে, এবং আপনি বললেন যে সিগারেট হার্টেরও একটা ক্ষতি করে, এবং আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে কোভিড 2020 সালে কোভিড এসছে, কোভিডের পর থেকে আমরা 2021 থেকে মোটামুটি কোভিড ভ্যাকসিন হয়েছে, একটা প্রবল বিতর্ক গোটা দেশ জুড়ে চলছে যে কোভিড ভ্যাকসিনেশনের পর গোটা দেশে হার্ট অ্যাটাকের রেট খুব বেড়ে গেছে, এবং 40-এর নিচে নারী পুরুষ উভয় ক্ষেত্রেই, আমরা কিছুদিন আগেও একজন অভিনেত্রীকে দেখলাম মারা গেলেন, 40-এর নিচে হার্ট অ্যাটাকের মারা যাওয়ার সংখ্যাটা দ্বিগুণ কেন 3 গুণ 4 গুণ বেড়ে গেছে। এবং অনেকেই বলছেন যে এর পিছনে নাকি কোভিড ভ্যাকসিন দায়ী। তো কোভিড তো আমরা যতটুকু জানি সেটা লাংসে মূলত ক্ষতি করেছে, মানে প্রধান এফেক্টটা লাংসে করে। আপনি একজন লাংসের ডাক্তার বা চেস্ট মেডিসিনের ডাক্তার, আমি এটা জানতে চাইছি, এই কনফিউশনটা অনেকের মধ্যে তৈরি হচ্ছে, এটা সত্যি যে কোভিড ভ্যাকসিন কোথাও না কোথাও গিয়ে এটা ধারণা আমরা ট্রেনে বাসে রাস্তায় সব জায়গায় শুনেছি যে কোভিড ভ্যাকসিন হয়তো সাডেন কার্ডিয়াক ডেথ তৈরি করছে, যে হার্ট অ্যাটাক সাডেন তৈরি করছে বা স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। কারোর কিছু হলেই শুনছি ওটা কোভিড ভ্যাকসিন নিয়েছিল, থার্ড ডোজটা নিয়েছিল তাই হয়েছে, বা সেকেন্ড ডোজ নিয়েছিল তাই হয়েছে। একটা স্টাডি হয়েছিল, ICMR করিয়েছিল স্টাডিটা, বিভিন্ন হসপিটালে হয়েছিল, কলকাতায় হয়েছিল এবং বিভিন্ন জায়গায় সারা দেশ থেকে স্টাডিটা হয়। তো ওই কোভিড ভ্যাকসিন নেওয়ার পর থেকে পরবর্তী সময় জুড়ে যারা এসছে হসপিটালে সাডেন কার্ডিয়াক ডেথ নিয়ে, আচমকা মারা গেছে, এবং বিশেষত 45-এর নিচে যারা মারা গেছে তাদের ওপরে একটা সমীক্ষা করা হয়েছিল। বাড়ি গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে তারা অন্য কোনো রোগ ছিল কিনা, সুগার, প্রেশার, থাইরয়েড ছিল কিনা, কোনো কোমরবিডিটি ছিল কিনা, এই ব্যাপারগুলো সমেত করা হয়েছিল। তো তাতেও কিন্তু কোনো রিলেশন এটাতে দেখানো যায়নি যে কোভিড ভ্যাকসিনের জন্যই এটা তৈরি হয়েছে। লোকের মনে কেন সন্দেহটা তৈরি হয়েছিল, কারণ ঝটঝট করে মানে জাস্ট কোভিড হলো, তার বছর খানেক দেড়েকের মধ্যেই কোভিড ভ্যাকসিনেশন চলে এলো, তো প্রপার রিসার্চ হয়েছিল কিনা, তার কোনো সাইড এফেক্ট আছে কিনা, এই নিয়ে লোকের মনে একটা কনফিউশন তৈরি হয়েছে সবার মধ্যে। কিন্তু অ্যাজ সাচ কোনো আজ অব্দি কোনো পরীক্ষায় কোনো সমীক্ষা কিছু
তাতে এটার কোনো রিলেশন দেখানো যায়নি যে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, যে কোভিডের জন্য কোনো রকম আমাদের শরীরে এফেক্ট হয়েছিল কিনা, তার একটা এফেক্ট হয়তো হার্টে রয়ে গেছে কিনা, সেই রকম কোনো অ্যাজ সাচ খুব ভালো স্টাডি এখনো পর্যন্ত সেরকমভাবে আমি এখান থেকে জিজ্ঞেস করতে চাইছি যে যাদের একবার ধরুন কোভিড হয়েছে, অনেক মানুষের একাধিকবার কোভিড হয়েছে, কোভিড তো লাংসে বোধহয় একটা চিরস্থায়ী ছাপ রেখে গেছে। অনেকের ক্ষেত্রে যারা বেঁচে আছে তাদের মধ্যে, আমরা বহু মানুষকে হারিয়েছি, কিন্তু যারা বেঁচে আছে তাদের মধ্যে একটা মানে লোকে ভেন্টিলেটরে উঠেছে, মারা গেছে, কিন্তু যাদের এআরটিএস হওয়ার পরও যারা বেঁচে ছিল, যারা বেঁচে আছেন, মানে তারা সেই সৌভাগ্যবান মানুষেরা যারা ফ্যামিলিকে হারাননি, তাদের অনেকে ফুসফুসে একটা পোস্ট কোভিড লাং ইনজুরি এবং পোস্ট কোভিড ফাইব্রোসিস এই একটা ব্যাপার তৈরি হয়েছে। অনেক হয়েছে বোধহয়। হ্যাঁ, পোস্ট কোভিড ডিজিজ বলতে পোস্ট কোভিড লাং এর ডিজিজ গুলো হয়েছে। সেটা আমরা টিবির ক্ষেত্রেও দেখি, টিবি যেটাকে আমরা এখনো বললাম না, সে টিবির ক্ষেত্রেও আমরা যেমন পোস্ট টিবি ফাইব্রোসিস দেখি, আমরা কোভিড এর ক্ষেত্রেও এরকম লাঙে দাগ থেকে যাওয়া দেখেছি। তাদেরকে আমরা পরবর্তীকালে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন, নিউমোনিয়া ভ্যাকসিনেশনের কথা বলেছি। হ্যাঁ, মানে এখান থেকে আমার প্রশ্নটা যে পোস্ট কোভিড হার্ট অ্যাটাক যাদের অন্তত একবার কোভিড হয়েছে, একাধিকবার অনেকের হয়েছে, তাদের কি হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক বেড়ে যাচ্ছে? মানে আপনার কাছে যে পেশেন্টরা আসেন প্রাইভেট প্র্যাকটিসে বা আমরা যেরকম হসপিটালে, চেম্বারে, ক্লিনিকে যা দেখেছি, তাতে সেরকম কোভিড হয়েছে বলে কারোর হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে গেছে এটা ভাবছি না। শুধু ভাবছি যে যত লাইফস্টাইল পাল্টাচ্ছে, যত মানুষের আগে ডায়াবেটিক ছিল এখন ডায়াবেটিসের সংখ্যা যত বেড়েছে, যত মানুষ আগে হাইপারটেনসিভ ছিল এখন হাইপারটেনসিভ লোকের সংখ্যা যত বেড়েছে, তো এই ধরনের কোমরবিডিটি গুলো বাড়লে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। তো লাইফস্টাইল ডিজিজ গুলো যত বাড়ে, লাইফস্টাইল যত চেঞ্জ হয়, স্ট্রেস যত মানুষের বাড়ে, তত হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। তো আমরা এই জন্য বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এখন কম বয়স থেকে বেশি বয়সী সবার ক্ষেত্রেই ভাবছি এর হার্ট অ্যাটাক হতে পারে। যে কোনো লোকের, আমি কথা বলছি, আমার হার্ট অ্যাটাক হতে পারে, আমরা যে কোনো লোককেই ভাবছি হার্ট অ্যাটাক হতে পারে। তো সাডেন কার্ডিয়াক ডেথ অনেক বেড়েছে, হয়তো ওর পার্টিকুলার ওই কার্ডিয়াকে কোথাও ব্লকেজ ছিল, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এগুলো সম্ভাবনা বেড়েছে বলেই ভাবছি। আচ্ছা, ধরুন সেটা কোভিডের সাথে কোনো মানে রিলেশন আছে বলে নয়, মানে বিভিন্ন আরো বাকি বিষয়গুলো সাপেক্ষে ভাবছি। এবং এই জন্য আমরা অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা সিটি করোনারি অ্যানজিওগ্রাম করে তার ক্যালসিয়াম স্কোরিং করা বা ইত্যাদি এগুলো কাজ করছি। শব্দ মানে আমাদের দর্শকরাও হয়তো অতটা মানে বুঝতে পারবেন না। দেখুন, বাঙালির একটা জিনিস হয়েছে যে বাঙালি 12 মাসে 13 পার্বণের মতো বাঙালির ঠান্ডা লেগে থাকাটা একটা সহজ ব্যাপার আর কি। বাঙালির যে কোনো কিছুতে ঠান্ডা লাগে, কলা খেলেও ঠান্ডা লাগে, বাঙালি সামান্য বৃষ্টিতে ভিজলেও ঠান্ডা লাগে, হাঁচি হয়, কাশি হয়, এইটা বাঙালি ছিল। কিন্তু হঠাৎ করে আমরা রিসেন্টলি দেখলাম যে বাঙালি এই জায়গা থেকে আস্তে আস্তে করে কোভিডের সময় থেকে যে ভেন্টিলেটরে চলে যাওয়া, লাংস রিলেটেড ডিজিজ তার বেড়ে যাওয়া, ক্রিটিক্যাল কেয়ারের, আপনি নিজে ক্রিটিক্যাল কেয়ারের একজন চিকিৎসক, আমি জিজ্ঞেস করতে চাইছি এই ক্রিটিক্যাল কেয়ার এই যে জিনিসটা এবং ভেন্টিলেশন এর মূলত খরচা বা এই যে টোটাল চিকিৎসা পদ্ধতিটা, এটা নিয়ে যদি একটু ডিটেলসে বলেন। প্রথম মানে প্রশ্নটার প্রথম পার্টটা বলি, সেটা হচ্ছে যে বাঙালির যে ঠান্ডা লাগাটা ছিল, সেই ঠান্ডা লাগাটা এই হাঁচি কাশি এই ব্যাপারগুলো খুব একটা মূলত রোগ না, বা জ্বর, আমি আগে বলি সর্দি জ্বর এগুলো খুব একটা রোগ নয়। বছরে এখন 3 বার 4 বার হচ্ছে লোকের এরকম ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, আমরা ডাক্তারের কাছে আসতেও বারণ করে দিই। এই ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, খুব যদি না কিছু প্রবলেম থাকে, মানে কারোর হয়তো কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে বা রেনাল ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, তাদের ছাড়া, বা যার অন্য কোনো কোমরবিডিটি আছে, বাইপাস সার্জারি হয়ে গেছে, হার্টের কোনো প্রবলেম আছে, এদের ছাড়া সাধারণ যারা মানুষ, তাদের বছরে 4 বার ঠান্ডা লাগা, সর্দি জ্বর, হাঁচি, একটু গলা খুসখুস, 7 দিনের হয়ে যাচ্ছে কাশি, এই ব্যাপারগুলো থাকছে। তো বছরের ভাইরাসগুলো প্রত্যেক বছর চেঞ্জ হচ্ছে। মুশকিলটা তখন তৈরি হয় যখন সেটা থেকে এই সাধারণ ঠান্ডা লাগাটা পরবর্তীকালে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা পরবর্তী ব্যাকটেরিয়ার ইনফেকশন তৈরি হলো। মানে আমার নাক থেকে ফুসফুস অব্দি যে রাস্তাটা আছে, যে শ্বাসনালীটা আছে, সেই শ্বাসনালীটার গাটা তার ছাল উঠে গেছে, ওখান দিয়ে একটা ব্যাকটেরিয়া ঢুকলো, তার কফ হলো। আগে থেকে সিওপিডি হয়ে রয়েছে, তার যদি একটা ভাইরাল ইনফেকশন হয়, তার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার একটা ভাইরাস আক্রমণ করেছে, পরবর্তীকালে একটা ব্যাকটেরিয়া আক্রমণ করলো, এই সম্ভাবনাগুলো বেশি থাকে। তো সাধারণ ঠান্ডা লাগায় যে
কলা খেলে, দই খেলে, এসিতে ঠান্ডা লাগলে, এইগুলো থেকে বাঙালির সর্দি জ্বর সাধারণ ঠান্ডা লাগা কমন। এবার প্রত্যেকের শরীর আলাদা, তাদের নিজস্ব ঠান্ডা লাগার প্যাটার্ন আলাদা। প্রত্যেক স্বামী স্ত্রীর বাড়ির এসি আলাদা আলাদা টেম্পারেচারে চলে, দুজনে এক ঘরে শোয় না, বহু ক্ষেত্রে এসির টেম্পারেচার এর 22 পছন্দ, তোর 25 পছন্দ, তো এটা হয়। তো এটা নিয়ে আমরা ছিলামই। এবার কোভিড এর সময় ভেন্টিলেটরটা হলো ব্যাপারটা এরকম না, মানে ভেন্টিলেটর আগে থাকতেই ছিল, আমরা কোভিড এর সময় বহুল ব্যবহার দেখেছি। এরা মানে ঘরে ঘরে লোক ভেন্টিলেটরের কথা ভেবেছে, কারণ দরকার হয়ে পড়েছিল। ক্রিটিক্যাল কেয়ার এমন একটা বিষয় যে যেখানে রোগটা যে কোনো রোগ হতে পারে, সেই আমাদের দু রকম ক্রিটিক্যাল কেয়ার পদ্ধতি হয়, মানে আইসিইউ বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এই ক্রিটিক্যাল কেয়ার ব্যাপারটা দুটো রকম পার্ট হয়, দু রকম আইসিইউ হয়, একটা হচ্ছে ওপেন আইসিইউ, একটা ক্লোজড আইসিইউ, মানে মুক্ত আইসিইউ পদ্ধতি আর বদ্ধ আইসিইউ পদ্ধতি, মানে দুটো জায়গার মধ্যে পার্থক্য আছে। তো আমি সহজ করে বললে এটা খরচা সাপেক্ষ এই কারণে, কারণ এটা ডিভাইস নির্ভর, বিভিন্ন রকম। এই ভেন্টিলেটরটা চালানোর একটা খরচা আছে, এবার তার নিজস্ব ডাক্তার লাগে যারা ভেন্টিলেটরটা চালাতে জানে, তাদের প্যারামেডিক্স লাগে, ট্রেন্ড সিস্টার লাগে, আইসিইউ টেকনোলজিস্ট লাগে, এই ধরনের বিভিন্ন রকম মেডিকেল টেকনোলজিস্ট, যেগুলো এই ধরনের বিভিন্ন কিছু লাগে। এবং যন্ত্রপাতি নির্ভর, যেহেতু এটাতে সিপ্যাপ লাগে, বাইপ্যাপ লাগছে, এবং মাল্টিপল ফ্যাক্টর এর ভেতরে জড়িত। তো এবং ওষুধের দাম, বিশেষ করে অ্যান্টিবায়োটিকের দাম, কারণ অ্যান্টিবায়োটিকের দাম আরো বাড়ছে, কারণ আমরা যে অ্যান্টিবায়োটিক গুলো রোজ বাজার চলতি খাই, তাতে ঘটনাটা কি হচ্ছে, আমরা যে এই বলছিলাম এক্ষুনি যে বছরে 4 বার করে ঠান্ডা লাগা, আর ঠান্ডা লাগলেই বাঙালির নেচার হচ্ছে একটা হয় আজিথ্রাল খেয়ে নি, আর অথবা হচ্ছে একটা মন্টেকেলসি বা মন্টেলিউকাস খেয়ে নি। তো এই করে এই অ্যান্টিবায়োটিক, কেউ অ্যামক্সিক্ল্যাব খাচ্ছে, কেউ একটা অ্যান্টিবায়োটিকের পাওয়ারটা কমে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, এবং ভবিষ্যৎ দিনে সব থেকে টাফেস্ট এবং কঠিন ইস্যু আমাদের তৈরি হতে যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমি তো প্রচুর অ্যান্টিবায়োটিক খাই। হ্যাঁ, আমরা প্র্যাকটিসে এরকম পেয়েছি, সাধারণ ঠান্ডা লাগা জ্বর এই বলেই পেশেন্ট এসেছিল আমাদের কাছে, 2 দিনের জ্বর আছে, 3 দিনের কাশি আছে, তারপরে রুগী এসছে, আমরা অ্যান্টিবায়োটিক চালাচ্ছি, তার ক্ষেত্রে মেরোপেনাম, তার ক্ষেত্রে পরে দেখছি যে এই কেন খরচাটা বাড়ে, এই যে আমি বললাম এই 2 বার ভাইরাস অ্যাটাক করছে বা ইত্যাদি করছে। যখন ক্রিটিক্যাল কেয়ারে পেশেন্ট থাকে, তখন আমরা কি ভাইরাস কি ব্যাকটেরিয়া জানার জন্য টেস্ট করে, টেস্টটার দাম অলমোস্ট 18-20 হাজার টাকা। রেসপিরেটরি বায়োফায়ার প্যানেল করে জানি যে টেস্ট কি, যখন জ্বর কমছে না ইত্যাদি হচ্ছে, তখন আমাদের এই পরীক্ষাগুলো করাতে হয়, কালচার সেনসিটিভিটি করাতে হয়, তার হিউজ খরচা হয় স্বাভাবিকভাবে, পরীক্ষার খরচা, ওষুধের খরচা। তো আমরা যে অ্যান্টিবায়োটিক গুলো দিচ্ছি, সেই অ্যান্টিবায়োটিকের থেকে আইসিইউতে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে বা হসপিটাল সেটআপে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে, সেই অ্যান্টিবায়োটিকের গুণগত মান বলবো, গুণগত মানের চেয়ে বড় কথা অ্যান্টিবায়োটিক গুলো অনেক দামি, বাঘা অ্যান্টিবায়োটিক আর কি। এবং আমরা এমনও দেখছি যে একটা ইউরিন ইনফেকশন নিয়ে পেশেন্ট এসছে, সেই ইউরিন ইনফেকশন ওয়ালা পেশেন্টের প্রায় পৃথিবীর সমস্ত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। এবং আমাদের দেশের অবস্থা এতটাই খারাপ যে আমাদের দেশের নামে এই রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়া গুলোর নাম হচ্ছে নিউ দিল্লি বিটা ল্যাকটামেজ প্রোডিউসিং, এরকম করে নাম তৈরি হচ্ছে, যে আমাদের দেশের নামে রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিকের নাম তৈরি হচ্ছে। কারণ আমাদের দেশে হিউজ কোয়াক প্র্যাকটিস হতে পারে, আমাদের সাধারণ ডাক্তাররা ব্যবহার করছে, এইখান থেকে আমার শেষ প্রশ্ন এটা আসবে, যে এইখান থেকে যেটা আমরা শুনছি, যেটা মেডিকেল ইন্স্যুরেন্স আছে বা যেটা মেডিক্লেম আছে সেটা তো আছেই, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে রাজ্য সরকারের যে স্বাস্থ্য সাথী, সেটাতে কি আদৌ এই ক্রিটিক্যাল কেয়ারের চিকিৎসা হয় বা এর ধরনের কঠিন চিকিৎসাগুলো সেটা কি হয়, পাওয়া যায়? স্বাস্থ্য সাথীতে হয় না বলাটা ভুল, মানে প্যাকেজ যে চিকিৎসা সেইটা স্বাস্থ্য সাথীতে পাওয়াটা তুলনায় সুবিধা। আমরা প্রাইভেট প্র্যাকটিসে যেটুকু দেখেছি, যে প্র্যাকটিসের ক্ষেত্রে কারোর গল ব্লাডার স্টোন হলো, কারোর একটা হাঁটু রোটি হলো, কারোর একটা হাড় ভাঙা রোটি হলো, খুব ইজি করাটা। ক্রিটিক্যাল কেয়ারের খরচা সীমিত নয়, এর বেড ভাড়া অনেক, কালকে কি লাগবে, রাত্রেবেলা কি ওষুধ লাগবে আমি জানি না। একটা পেশেন্টকে আমরা ভর্তি করেছি হয়তো নিউমোনিয়া নিয়ে, কালকে পরবর্তী দেখলাম যে নিউমোনিয়ার জায়গায় হয়তো অন্য কোনো একটা রোগ তার বেড়ে গেল, তার হয়তো রক্তটা পাতলা হয়ে গেল, তার হয়তো ডিডাইমার বেড়ে গেল, তাকে এফএফপি দিতে হচ্ছে, তার একটা কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করলো, মানে তার রক্তের জমাট বাঁধার যে প্রবণতা সেইটা কমে গেল খানিকটা।
তো এই ধরনের মাল্টিপল বিভিন্ন রকমের, তার সেপসিস হয়ে গেল, রক্তে ইনফেকশনের পরিমাণ বাড়লো, সেপসিস থেকে সেপটিক শক হলো। কমনলি আমরা দেখি একটা নিউমোনিয়া, সাধারণ ঠান্ডা লাগা জ্বর নিয়ে ভর্তি হয়েছিল, তারপরে তার সেপসিস হলো, রক্তে ইনফেকশন বাড়লো, ইনফেকশন বেড়ে সেগুলো হার্ট, কিডনি এগুলোর উপরে এফেক্ট করলো, কিডনির ক্ষমতা কমিয়ে দিল, অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে গেল, এদিক থেকে তার প্রেশার কমে গেল, মানে যাচ্ছে তাই একটা অবস্থা। এই সব মিলিয়ে যে ঘেঁটে যাওয়া অবস্থা, এর চিকিৎসাটা প্রচুর ব্যয়বহুল হয়ে যায়, যেটা স্বাস্থ্যসাথীতে কভার হয় না। মানে দুঃখজনক হলো, মোটামুটি স্বাস্থ্যসাথীতে কি কি কভার হয় সেটা একটু বিভিন্ন গ্রেড হসপিটাল, এ গ্রেড, বি গ্রেড হসপিটালের উপর রয়েছে। তাতে বিভিন্ন রকম অপারেটিভ যেগুলো কেস, অপারেশনের যাবতীয় সার্জিক্যাল পদ্ধতিগুলো কভার করা খুবই সুবিধাজনক, সম্ভব, এবং সব হসপিটালে হচ্ছে, বহু মানুষ উপকৃত হচ্ছে, তার জন্য নয়। কিন্তু মেডিসিনের যাবতীয় ব্যাপার, মেডিসিন, চেস্ট মেডিসিন, তার যে চেস্ট মেডিসিনে ব্রঙ্কোস্কোপি হয়, সেগুলো স্বাস্থ্যসাথীতেই করা সম্ভব। একটা হার্টের বড় অপারেশন করে ফেলা সম্ভব, কিন্তু যেটা মেডিসিনের মানে কোনো তো একটা সিলেক্টিভ কেস নেই। একটা রুগী তো শুধু নিউমোনিয়া নিয়ে আসে না, নিউমোনিয়ার সাথে হার্ট অ্যাটাক নিয়েও আসে। হার্ট অ্যাটাকের স্টেন্ট বসানোটা স্বাস্থ্যসাথীতে খুব ইজি, কিন্তু এখানে বুঝতে হবে, যদি রোগীটার মেডিসিনের মাল্টিপল ডিজিজ নিয়ে আসে এবং আইসিইউতে ভর্তি হয়, তাকে স্বাস্থ্যসাথীর যে কভারেজ, তাতে তার মধ্যে তাকে রাখা মুশকিল। মানে আমি বলবো যে আমাদের পয়সার খরচা এত বেশি, যতই সে বেড ভাড়া কম নিক, যতই ডক্টর চার্জ কম নিক, কিন্তু ওষুধের খরচা বিরাট, তার টেস্টের খরচা বিরাট। এই সমস্ত দিয়ে সাধারণ মানুষের যদি সত্যি এই ধরনের রোগগুলো হয়, ইন্স্যুরেন্সও খুবই কম কভার করে। কারণ কলকাতার একটা বড় হসপিটালে এখন মানে একদিনেই প্রায় বা দুদিনের মধ্যেই তার সমস্ত মেডিক্লেম, টোটাল ক্রিটিক্যাল কেয়ারে একটা মিনিমাম কি খরচা হতে পারে, এরকম কোনো ফিক্সড ব্যাপারটা নেই, যে কারণে স্বাস্থ্যসাথীতে এটা কভারেজ তৈরি করা মুশকিল। যে আমি বলতে পারবো না, কোনো হসপিটাল বলতে পারবে না যে তার ভর্তির সময় ক্রিটিক্যাল কেয়ারে এত টাকা খরচা হতে পারে। তাও অ্যাপ্রক্স বলে 5 লাখ, 10 লাখ, 5 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 30-50 হাজার হতে পারে। এইটা ঠিক করতে গেলে রোগটার কি হয়েছে, রোগটা কোন অবস্থায় আছে, রোগী কোন অবস্থায় আছে, এটা জানতে হবে। মানে আমি বলছি, একটা নিউমোনিয়া, 2টো অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, কিছু ওষুধপত্র দেওয়া হলো, তার একটা স্বাভাবিক অবস্থা তৈরি হলো, নিউমোনিয়া সেরে গেল, তাকে ছেড়ে দেওয়া গেল, তার একরকম খরচা। নিউমোনিয়া থেকে তার একটা সেপসিস হয়ে গেল, সেপসিস থেকে সেপটিক শক হয়ে গেল, তার ভেন্টিলেটরের দরকার হলো, ভেন্টিলেটরে পেশেন্টটা কদিন থাকবে। এই মাল্টিফ্যাক্টোরিয়াল জিনিসগুলোর উপর নির্ভর করবে এই রোগীর খরচা কত হতে চলেছে। আমার অ্যান্টিবায়োটিক, আমি মেরোপেনাম ব্যবহার করলাম, হাই অ্যান্টিবায়োটিক, মেরোপেনামের খরচা একরকম। আমি পরবর্তীকালে টিজিসাইক্লিন ব্যবহার করলাম বা পলিমিক্সিন বি ব্যবহার করলাম। এই যে দামি দামি অ্যান্টিবায়োটিক, যেগুলো আমরা বাজারে ওভার দ্য কাউন্টার কিনতে পাই না, এই ধরনের যত দামি অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, তত তার খরচা বেড়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের সাথে এতক্ষণ কথা বলার জন্য। আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার জন্য একটু বলে দিতে হবে। আমাদের চ্যানেল WBTT, হোয়াট বেঙ্গল থিংস টুডে। নমস্কার, আপনারা এই WBTT চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর সবাইকে দেখান, শেয়ার করে করে সব মানুষ জানুক।